এমপি আনার হত্যার অন্যতম অভিযুক্ত শাহিনের রাজধানীর বাসায় মদের কারখানা। প্রায় প্রতিদিন বসত বর্ণিল আসর, ছিল নারীদের আসা যাওয়া। বিদেশে সাবেক আইজিপি বেনজিরের সম্পদের খোঁজে দুদক, বিষয়টি তদন্তাধীন। আরও সম্পদ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন আইনজীবী। দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কিনা যেটা জব্দ করা হয়েছে সেটার ছাড়াও কাজে এই বিষয়টি এখন চলমান একটি প্রক্রিয়া। শান্তিরক্ষী বাহিনীতে গৌরবের সাথে কাজ করছেন বাংলাদেশের সেনারা, বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধের অর্থ জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্য তহবিলে খরচের আহ্বান। শেষ হলো তৃতীয় ধাপে ৮৭ উপজেলা নির্বাচন। চট্টগ্রামের পটিয়ায় একটি কেন্দ্রে ব্যালট ছিনতাই, মুন্সিগঞ্জে জাল ভোটের অভিযোগ। এরকম দেরি হওয়ার কোনো কারণে শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার যাচ্ছি পুরো খবরে। এমপি হত্যার প্রধান পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের ঢাকার বাসায় মিলল মদের কারখানা। রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায় কোটি টাকার জমি কিনে সেখানে বানাচ্ছেন ভবন। নির্মাণাধীন ওই ভবনেই তৈরি হতো মদ। শাহিনের ব্যবসায়িক সহযোগীদের নিয়ে সেখানে রোজ বসত বর্ণিল আসরও। এমপি হত্যার পর শাহিন বিদেশে পালিয়ে গেলে সেই মদের কারখানা সিলগালা করেছে গোয়েন্দা পুলিশ। মনিরুল ইসলামের রিপোর্ট। বাসা তো নয়, যেন মদের কারখানা। এই বাসাটি ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার অভিযুক্ত প্রধান পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের। ফ্ল্যাটে কয়েকটা সোফা, এর পরই মদের কারখানার জিনিসপত্র। এখানে সম্প্রতি অভিযানে গিয়ে চক্ষু চড়ক গাছ গোয়েন্দা পুলিশের। মদ তৈরির কাঁচামালে ঠাসা একটি কক্ষ, আরেকটি কক্ষে মদ বানানোর বিভিন্ন কেমিক্যাল। পাশের আরেকটি ঘরে সেগুলো বোতলজাত করার যন্ত্র। আছে বিদেশি মদের শত শত খালি বোতলও। শাহিনের এই মদের কারখানা চালাতো হাজি ম্যানেজার নামের এক ব্যক্তি। সেও এখন পলাতক। ভবনের দারোয়ান ও প্রত্যক্ষদর্শীরা জানান, এমপি আনার নিখোঁজের ঘটনায় আলোচিত নারী শিলাস্তি রহমান সহ অন্য নারীদের নিয়ে এখানে আসতেন শাহিন। রোজ রাতে বসত আসর। নির্মাণাধীন বাড়িটির বাইরে থেকে কেউ বুঝবে না ভেতরে কি চলছে, কারণ দ্বিতীয় ও তৃতীয় তলার ভেতরের দিকে সাজানো হয়েছে দুটি কক্ষ। কয়জন ছিল তোমরা? ছিল তো অনেকেই, আমি তো নতুন আসছি, আমি তো জানি না। অনেকে বলতে ফ্লোর তো হয়েছে দুইটা ফ্লোরে থাকে, বাকি তো কাজ হচ্ছে। তারা আসতো, কাজ করতে। ভাটারা থানা এলাকায় এবং বাড়িধারার খুব কাছের আবাসিক এলাকার এই বাড়িটির জায়গা সহ মূল্য প্রায় 10 কোটি টাকা। সেখানে নির্মিত হচ্ছে 7 তলা ভবন। অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন এই ভবনে থাকতেন না, থাকতেন গুলশানের ফ্ল্যাটে। গোয়েন্দা পুলিশ বলছে, গুলশান ও ভাটারার এই দুই বাসায় বসেই পরিকল্পনা হয় এমপি আনার হত্যার। এই দুইটি বাসাতেই অনেক দিন যাবতে প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করার কোনো ধারালো অস্ত্র, সরঞ্জাম বা গুমের কোনো উপাদান এখনও উদ্ধার করতে পারেনি কলকাতা পুলিশ। মঙ্গলবার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে কয়েক কেজি মাংসের টুকরো উদ্ধার করা হয়। এখন আলামত উদ্ধারে চিরুনি অভিযান চালানো হচ্ছে, এমনটা জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। এদিকে ঢাকা থেকে যাওয়া 3 সদস্যের গোয়েন্দা দলের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশ এমপি আনারের কিনা তা নিশ্চিত হতে কয়েকদিন সময় লাগবে, কারণ ডিএনএ পরীক্ষার জন্য এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে কলকাতায় যেতে বলা হয়েছে। এদিকে এমপি হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফেরাতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এদিকে ডিএনএ নমুনা দিতে ভারতে যেতে চান ঝিনাইদহ 4 আসনের এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। সকালে জানান, ভিসা পেলে দ্রুততম সময়ে তিনি কলকাতা যাবেন। এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি, তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। যেটা আমরা নিউজে দেখছি যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে, তো অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না।
সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। যে যত ক্ষমতাশালী হোক, এ ধরনের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, এসব বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক না কেন, সরকার কিন্তু কোনো রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না। এবার বিদেশে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে দুদক। দেশে 631 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার ও 33টি ব্যাংক অ্যাকাউন্টের বাইরেও অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও বেনজিরের বিপুল সম্পদ আছে এমন ধারণা দুদকের। সেই তথ্য অনুসন্ধানের জন্য এরই মধ্যে বিএফআইইউকে চিঠি দিয়েছে তারা। সময়টা বড্ড বাজে যাচ্ছে একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদের। তার বিরুদ্ধে একের পর এক গণমাধ্যমে খবর ওঠার পর এই পর্যন্ত যে তথ্য এসেছে, এখন আরো বেশি হয়তো ফেসেই যাচ্ছেন, কিংবা তাকে প্রমাণ করতে হবে এত সব অভিযোগের প্রেক্ষিতে তিনি কতটা সততার মাধ্যমে এই সমস্ত সম্পত্তি গড়ে তুলেছেন। বলা হচ্ছে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 33টি অ্যাকাউন্ট, 3টি বিও অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার্স তার নামে আছে। এই সমস্ত বিষয়গুলোকে ফ্রিজ করা হয়েছে। চাঞ্চল্যকর তথ্য সেটি হচ্ছে এই সমস্ত অ্যাকাউন্টের কথা যে বলা হচ্ছে, এখানে কি পর্যাপ্ত পরিমাণ টাকা কিংবা যে পরিমাণে টাকা আসা যাওয়া করেছে সেগুলো নাকি এখন নেই। দুদকের তদন্তকারী কর্মকর্তারা বলছেন এখান থেকে বেশিরভাগ টাকা সরিয়ে ফেলেছেন বেনজির আহমেদ। তাই তো আদালতের কাছে তারা আবেদন করেছেন সবশেষ যে সমস্ত সম্পত্তি আছে সেগুলোকে ক্রোক করার জন্য এবং ফ্রিজ করার জন্য। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে, দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কিনা যেটা জব্দ করা হয়েছে সেটার ছাড়াও। কাজে এই বিষয়টি এখন চলমান একটি প্রক্রিয়া। পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কনক্লুসিভ আকারে কিছু বলা যাবে না। অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত, এই 4টি দেশে তিনি বিপুল পরিমাণ সম্পত্তি গড়েছেন বলে তথ্য এসেছে। এর প্রেক্ষিতে কিভাবে এই সমস্ত তথ্য অনুসন্ধান করে দুদক, সেটি আমরা জানতে চেয়েছিলাম। দুদক বলছে বিএফআইইউকে চিঠি দেওয়া হয়েছে। সবশেষ হয়তো 6 তারিখের পর কিংবা 9 তারিখের পর দুদকের কাছ থেকে তিনি কি জানাবেন, দুদকের তদন্তকারী দলের কাছে তিনি কিভাবে সম্পদ অর্জন করেছেন, সে সমস্ত সোর্স অর্থাৎ তার সম্পত্তি অর্জনের পেছনে কোন কোন প্রক্রিয়ায় তিনি সম্পত্তি অর্জন করেছেন, কিভাবে এত সম্পত্তি বাড়িয়েছেন, সেগুলো তো জানার চেষ্টা করা হবে। সেই জানার পরবর্তী সময়ে এসে অনুসন্ধানে এটি বেরিয়ে আসা দরকার যে তিনি আসলে বৈধ প্রক্রিয়ায় করেছেন কিনা। তবে আরো একটি তথ্য এখানে রয়েছে আমাদের কাছে, সেটি হচ্ছে যে 621 বিঘা জমির কথা বলা হয়েছে, এর বাইরেও বাংলাদেশে আর সম্পত্তি আছে কিনা। সব মিলিয়ে আসলে বেনজির আহমেদের বিরুদ্ধে কোন অবস্থায় দাঁড়ান, তিনি আসলে কি করছেন বা তিনি এখন কোথায় আছেন, আমরা সেই খবরটি জানার চেষ্টা করেছিলাম। তিনি তার গুলশানের ফ্ল্যাটে আমরা গিয়েছিলাম, তার সাথে ফোনে কথা বলার চেষ্টা করেছিলাম, কোনোভাবেই তার সাথে সম্পৃক্ত হওয়া যায়নি। দুদকের তদন্তকারী অনুসন্ধানী কর্মকর্তা যারা আছেন তারা চিঠি পাঠিয়েছেন, হয়তো 6 তারিখে তিনি আসলে তার কাছ থেকে অনেক কিছু স্পষ্ট হওয়া যাবে এবং তার আইনজীবীর মাধ্যমে তিনি কিছু জানাবেন কিনা সেটি পরবর্তীতে জানা যাবে। পেছনে নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজতে বিশ্ব নেতাদের পরামর্শ দেন সরকার প্রধান। যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিভিন্ন দেশে শান্তি ফিরিয়ে আনা ও মানবিক সহায়তা দিতে দীর্ঘদিন ধরে জাতিসংঘ মিশনে কাজ করছে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী। বর্তমানে 13টি দেশে বাংলাদেশের 6092 জন শান্তিরক্ষীর দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত বাংলাদেশের শান্তিরক্ষীরা 63টি জাতিসংঘ মিশন সফলতার সাথে শেষ করেছে। এই কার্যক্রমে শহীদ হয়েছেন বাংলাদেশের মোট 168 জন শান্তিরক্ষী। শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের অসামান্য এই অবদান স্মরণ করতে প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশি সদস্যদের কার্যক্রম তুলে ধরেন সেনাপ্রধান। আমাদের শান্তিরক্ষীদের উন্নত নৈতিক মূল্যবোধ, নিরপেক্ষ মনোভাব, নিরপরাধ জনগণকে সুরক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন ইত্যাদি পার্থক্য তৈরিকারী মানবিক গুণাবলী জাতিসংঘ পরিমণ্ডলে বিশেষভাবে প্রশংসিত। পরে প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন চলতি বছর বিভিন্ন সময়ে আহত 3 জন শান্তিরক্ষী।
বাংলাদেশের শান্তিরক্ষীরা প্রশংসার সাথে দায়িত্ব পালন করছে, এমনটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। এবং এই প্রশিক্ষণের জন্য আপনারা জানেন যে আমি প্রথম সরকারে যখন 96 সালে আসি, তখনই বিপসট প্রতিষ্ঠা করে দিয়েছিলাম আমাদের শান্তিরক্ষীরা যেন তারা যথাযথ ট্রেনিং নিয়ে তারপর বিদেশে যেতে পারে। পৃথিবীর বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ মানবজাতির কোনো কল্যাণ আনছে না বলে স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছেন, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। গত 36 বছরে বাংলাদেশের 1,94,856 জন সদস্য বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছেন। শান্তিরক্ষার কার্যক্রমের কারণেই পৃথিবীর বিভিন্ন দেশে উঠছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। এই বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের উপর আস্থা রেখে চলছে। তৃতীয় প্রজন্মে শান্তিরক্ষা কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশ আরও কার্যকর ভূমিকা পালন করবে, এমনই আশা সকলের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দেশের 87 উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় শুরু হওয়া ভোটাভুটি চলে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ছিল র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কয়েক জায়গায় বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটে। এর আগে গতকাল কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। 112টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সহ নানা জটিলতায় কিছু উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। মানুষের মধ্যে একটা অনীহা যে ভোটটা সুষ্ঠু হবে কিনা, এই অনীহার কারণে মানুষ কম আসতেছে। ভোটাররা আমি দেখতেছি স্বতঃস্ফূর্তভাবে আসতেছেন আর কি। বেলা বাড়ার সাথে সাথে এটি হয়তো বেড়ে যাবে আরো। আমার চাষির বড় ভাই, ওনার কারণে আমি ভোটটা দিলাম, না হলে আমি ভোট দিতাম না। বিগত 15 বছর ওনার ভোট দেই নেই। এদিকে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনী এলাকায় পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 9টি ব্যালট বক্স, 551টি ব্যালট পেপার, মার্কিং সিল সহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করে। ফলে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে কমিশন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে একটি কেন্দ্রে দেশীয় অস্ত্র নিয়ে ভোট কক্ষে প্রবেশের ঘটনায় এক প্রার্থীর এজেন্টকে 6 মাসের জেল এবং 10,000 টাকা জরিমানা করেছেন আদালত। সিলেটে জাল ভোটের অভিযোগে 5 জনকে আটক করে পুলিশ। এ সময় সাময়িকভাবে 45 মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। এছাড়া বগুড়ার সদর উপজেলা নির্বাচনে ব্যালটে এক প্রার্থীর প্রতীক ভুল থাকায় ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত। নির্বাচনের খবর জানবো। মুন্সিগঞ্জে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা, তিনি আছেন রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। সাফা, ভোট গ্রহণ তো শেষ হলো, দিনভর সার্বিক পরিস্থিতি এবং ভোটারদের উপস্থিতি কেমন দেখলেন? ভোটারদের উপস্থিতি লোপা একেবারেই কিন্তু সেই অর্থে আশাব্যঞ্জক ছিল না। তবে আমরা যতগুলো কেন্দ্রে ঘুরেছি, এখানে মোট 96টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। তার মধ্যে অলমোস্ট 60% কেন্দ্র আমি ফিজিক্যালি যেগুলোতে গিয়েছি এবং সবগুলোতে মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি অ্যাভারেজ 25% অর্থাৎ 25% ভোট পড়েছে। যদিও দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত খুব একটা ভোটার উপস্থিতি একেবারে ছিল না এবং সকাল 8টা থেকে 10টা পর্যন্ত একেবারেই ভোটার উপস্থিতি ছিল না। তার মাঝখানের যে দুটো সময়, এই দুটো সময় কিন্তু বেশ ভোটারদেরকে আসতে দেখা গেছে। তবে লোপা ওই যে চিরচেনা যে ভোটারদের যে লম্বা লাইন, সেই দৃশ্য কিন্তু সারাদিনে কখনো কেন্দ্রের সামনেই সেই অর্থে চোখে পড়েনি। 4টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে। 4টার ঠিক 5 মিনিট আগে প্রিজাইডিং অফিসাররা তারা কেন্দ্রের সামনে ঘোষণা দিয়েছেন
সেই সময়ের মধ্যে যদি কেউ আসতেন ভোট দিতে পারতেন। তবে শেষ সময়টা তো আমরা দেখেছি বেশ ফাঁকা ফাঁকা অবস্থা, এবং ভোট গ্রহণ শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে 4টায়। এখন যেটি হচ্ছে যে আপনি জানেন ব্যালটের ভোটে বেশ কিছু আনুষ্ঠানিকতা থাকে, সেই আনুষ্ঠানিকতাগুলোই কিন্তু এখন চলছে। যেমন যে প্রতিটি কক্ষে যে ব্যালট বক্স দেওয়া হয়েছে 2টি করে, সেই ব্যালট বক্সগুলো পরিপূর্ণ ব্যালট বক্স সিল করা অবস্থায় সেগুলো নিয়ে আসা হয়েছে, এবং এটি প্রিসাইডিং অফিসারের যে রুম সেই রুমে এনে এবং এই ব্যালট বক্সগুলো রাখা হয়েছে, এবং যে ব্যালট পেপার যেগুলো দেওয়া হয়েছে প্রতি রুমে ভোটার সংখ্যা হিসেব করে যে পেপারগুলো দেওয়া, সেই পেপারের যেগুলো রয়ে গেছে অর্থাৎ যারা ভোট দিতে আসেননি সেই পেপারগুলো প্রিসাইডিং অফিসারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসার সেগুলো বুঝে নিয়েছেন। এখন তিনি যেটি করছেন, সবার যে প্রার্থীদের যে এজেন্টরা আছেন সেই এজেন্টদের সবার সাক্ষ্য নিচ্ছেন এবং সেই এজেন্টরা সবাই আছেন কিনা তাদের প্রেজেন্স নিচ্ছেন অ্যাকচুয়ালি, এবং এটা শেষ হলে ব্যালট বক্স থেকে পেপারগুলো ফেলা হবে, এই যে নিচে যে ব্যবস্থা করে রাখা হয়েছে, তারপর শুরু হয়ে যাবে ভোট গণনা, এবং মনে হচ্ছে 10টা নাগাদ হয়তো ভোটের ফলাফলও পাওয়া যেতে পারে। লোপা। সাফা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দী করা হলেও আজিজ বেনজিরকে গ্রেফতার করা হচ্ছে না, সরকারের নিজের লোক বলেই এড়ানো হচ্ছে গ্রেফতার, এমন মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ছিল মানববন্ধন। সেখানেই মান্না বলেন, যারা আজিজ বেনজিরকে তৈরি করেছে তাদের ছেড়ে দেওয়া যাবে না। তিনি বলেন, সরকারের সামনেই লুটপাট করে হাজার কোটি টাকার পাহাড় গড়েছে বেনজির, তারা গণতন্ত্রকে ধ্বংস করায় পড়েছেন স্যাংশনে। বিএনপি নেতারা বলেন, সরকার দেশকে ৭২-এর দুঃশাসনে নিয়ে গেছে, সরকারকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সরকার উন্নয়নের গালগপ্প করে বেড়ায়, অথচ সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয়ে অতিষ্ঠ। এই আজিজ এবং বেনজিরদেরকে কসাই বানিয়েছে, তারা নির্লজ্জ বেহায়া। এই জন্য যারা জনগণের ভোটের অধিকার ছাড়া ক্ষমতায় থেকেও প্রতিনিয়ত টেলিভিশন পত্র পত্রিকার সামনে বলতে পারে জনগণের ভোটে আমরা ক্ষমতা আছি। বেগম জিয়া বিদেশ একটা সহায়তা দিয়েছিল 2 কোটি টাকা, সুদের আসলে 8-10 কোটি টাকা হয়ে গেছে, তাকে প্রায় সারা জীবনের জন্য কারাবাসের সাজা দিয়েছেন, কিন্তু বেনজিরের নামে এখনো মামলাও হয়নি। আজিজ কি দুর্নীতি করেছে ওরা কি জানে না? সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান। মার্কিন নিষেধাজ্ঞায় দুর্নীতিসহ যেসব অভিযোগ আনা হয়েছে তার যথাযথ তদন্তের জন্য এই আবেদন বলেও জানান তিনি। সেনাপ্রধানকে বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, মার্কিন নিষেধাজ্ঞা, সেটা তদন্তের একটা জন্য আবেদন দিয়েছি। আমরা একটা দুর্নীতি দমন কমিশনের একটা অনুসন্ধানের উদ্যোগ নিতে একটা আবেদন করেছি। এখানে ওনার নামে অনেকগুলি অভিযোগ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে প্রকাশিত হয়েছে, এগুলি নিয়ে আমরা তদন্তের জন্য অনুসন্ধানের উদ্যোগ নিতে বলেছি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতবিক্ষত উপকূলে চলছে পুনর্বাসন যুদ্ধ। পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত কলাপাড়া আর রাঙ্গাবালী উপজেলায় ঘরে ফেরা মানুষের নতুন লড়াই শুরু হয়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বরগুনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাথরঘাটা উপজেলা, চলছে বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের কাজ, কাটেনি জলাবদ্ধতা, তাই বাঁধের উপর আশ্রিত মানুষের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। নোয়াখালীর হাতিয়া ও ভোলায় চলছে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি কমেছে। ঘরে ফিরে মানুষ, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক। যানবাহন চলাচল শুরু হয়েছে দীঘিনালা, বাঘাইছড়ি ও সাজেক রুটে। সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে নেমেছে প্রশাসন।